নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একজন জাতিকার অনলাইন প্রেডিকশন করার জন্য এই চ্যানেলটিতে উপস্থিত, আপনাদের দরবারে উপস্থিত। আজকের এই অনলাইন প্রেডিকশনটি শুরু করার আগে কয়েকটি কথা অবশ্যই বলবো। যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো কিন্তু আমি লাস্ট 6.5 বছর ধরে বলে এসেছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কোনো ঈশ্বরতুল্য মানুষ নই, ঈশ্বর তো নই। আমি কোনো বাবা নই, আমি কোনো গুরুজি নই। আমি একজন টিচার, পথপ্রদর্শক। সেই অর্থে যদি আমাকে গুরু হিসেবে মানা যায় তাহলে আমি গুরু, কিন্তু কোনো অলৌকিক সত্তা, প্রকরণগত দিক বা কোনো মিরাকল ম্যাজিক ঘটানো কোনো বাবাজি কিন্তু আমি নই। আমি আমার লাইভ অনুষ্ঠানে অ্যাস্ট্রোলজি নিয়ে কোনো অনুষ্ঠান যখন করেছি, আমার ইউটিউবের অনুষ্ঠানে লাস্ট 6.5 বছরে এই কথা বারবার ধরে বলে এসেছি। আমি যে প্রেডিকশন করি সেই প্রেডিকশনের মধ্যে যে অ্যাকুরেসি, এভরিথিং কিন্তু আমার নলেজ, আমার শিক্ষা, আমার অধ্যাবসায়, আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন। আমার স্টুডেন্ট কিন্তু সবাই নয়। কেউ প্রেডিকশন করিয়ে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলো। আমি বারবার ধরে কিন্তু বলেছি যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে গেলে আমার যে নিয়ম, তুমি যখন আমার কাছে আসছো তখন আমার নিয়মটা কিন্তু তোমাকে মেনে চলতে হবে। আমার নিয়ম কি, যে আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, তারপর যেদিন থেকে আমি ভেরিফিকেশন করাচ্ছি যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইটা যথার্থ হলো কিনা, সেই দিন থেকে, তা না হলে তার পরের দিন থেকে কিন্তু প্রত্যেকদিন আমাকে গুড মর্নিং এবং গুড নাইট জানাতে হয়। এবং এই গুড মর্নিং গুড নাইট জানাতে জানাতে তারপর কিন্তু তার যে কোনো ফিলিংস, যদি নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে থাকে বা পজিটিভিটিকে আরো গ্রোন আপ করতে হয় বা কনফিডেন্স লেভেলকে আরো বাড়াতে হয়, সে কিন্তু তখন আমার সাথে কানেক্ট করে। কেন? সে আমার স্টুডেন্ট। যখন কেউ আমার স্টুডেন্ট হয়ে যায় তখন সে কিন্তু আমার সন্তান হয়ে যায়। কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, ভেরিফাইও করালাম, তারপরে কিন্তু আমি আর কে সুমন্ত জি চৌধুরী ঘন্টার পয়সা দিয়েছি, রেমিডি নিয়েছি, বাস আর তাকে চিনি না। তারপর হঠাৎ করে দেখা গেল 6-7 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর পর হঠাৎ করে আমাকে কেউ হোয়াটসঅ্যাপ করলো এবং আমাকে ব্লক করা বা আমার কোনো রেসপন্স করছেন না। স্যার, এটা কিন্তু অবান্তর কথা। আমি বারবার ধরে বলেছি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোনো গল্প করার জন্য নয়, কোনো আত্মীয়তা করার জন্য নয়। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেবল স্টুডেন্টদের জন্য। আমার যদি স্টুডেন্ট না থাকতো তাহলে আমি হোয়াটসঅ্যাপ ব্যবহারই করতাম না। আমি বারংবার ধরে এই কথাটা বলেছি, তবুও কিন্তু আপনারা ইচ্ছাকৃতভাবে মিরাকল ম্যাজিক, এরকম একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে চলে এসছে। তাও আবার কি, আমি প্রেডিকশন করালাম, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই হয়তো করালাম, ভেরিফিকেশন হয়তো করালাম, তারপর কিন্তু আর রেমিডি অ্যাপ্লাই নিয়ে নিয়েছি পয়সা দিয়ে, এবার কাজ হয়ে যাবে। আমি বারবার ধরে বলেছি যে গ্রহের দ্বারা আমরা চালিত, পরিচালিত হই, নিয়ন্ত্রিত হই। আমাদের গ্রহের ব্যাড রিফ্লেকশন আমাদের জীবনে অনেক কিছু অপ্রাপ্তি নিয়ে আসে, প্রতিবন্ধকতা নিয়ে আসে। একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে সেই নেগেটিভিটিটাকে কেবলমাত্র অফ করা, মানে গ্রহের যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটাকে অফ করা। কিন্তু তারপর কাজই বলুন, তারপর ব্যবসা মানে সার্ভিসের জায়গা বলুন, বা আপনি ব্যবসার জায়গা বলুন, বা বিবাহের জায়গা বলুন, বা পড়াশোনার জায়গা বলুন, ভালো রেজাল্টের জায়গা বলুন, যাই বলুন, সেটা কিন্তু আপনার দ্বারাই, আপনার মধ্যে দিয়েই হবে, আপনাকেই করতে হবে। আমি এটাও কিন্তু বহুবার বলেছি, বহুবার মানে অন্তত কয়েক লক্ষবার বলে ফেলেছি যে এমনি এমনি কখনো কোনো কিছু পরিবর্তন হয়ে যায় না। সেটা একটা খারাপ স্টুডেন্ট থেকে ভালো স্টুডেন্ট,
আমি রেমেডি নিলাম বলে আমার ভালো নাম্বার পেয়ে গেলাম, আমি রেমেডি নিলাম বলে ঘরে বসে আমি চাকরি পেয়ে গেলাম, আমি রেমেডি নিলাম বলে আমার একটা ভালো আমি মানে দেখা গেল পাত্র বা পাত্রী পেয়ে গেলাম, কখনো সেটা সম্ভব নয়। পুরোপুরি প্রচেষ্টাটা আপনাকেই করতে হবে। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আমি আপনাকে গাইড করব, আর যদি আপনি আমার স্টুডেন্ট না হন, ভেরিফিকেশনের 2-3 দিন ওয়েট করব, তারপর কিন্তু নাম্বারটা ব্লক করে দেব। কেন আবার বলছি, কোনো বন্ধুত্ব করার জন্য, আত্মীয়তা করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নয়। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা হোয়াটসঅ্যাপটা আমি পরিচালিত করি কেবলমাত্র আমার স্টুডেন্টের জন্য। এটা কিন্তু আমি বহুবার ধরে বলেছি, তারপরেও সম্ভবত আপনারা বুঝতে পারছেন না। আর আমি কোন রকমের বাবাজি নই। একজন টিচারকে যদি গুরু বলা যায় তাহলে সেই অর্থে আমি গুরু, আমি পথপ্রদর্শক। হ্যাঁ, এর বাইরে একটা মিরাকল পারসন, ম্যাজিশিয়ান কিন্তু আমি কোনোদিনই ছিলাম না। আমি নিজেকে কোনোদিনই কিন্তু সেইভাবে রিপ্রেজেন্টও করিনি, এবং আমার জীবন ধারণের মধ্যেও সেরকম ধরনের কোনো কিছুই নেই। আপনারা অহেতুক আমার নলেজটাকে ইগনোর করে, আমার নলেজের দ্বারাই সমস্ত কিছু হচ্ছে, অথচ আপনারা ভাবছেন উনি বোধহয় কোনো মিরাকল পারসন, তা কিন্তু নয়। ছোট্ট একটা বিজ্ঞপ্তি, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। যদি আমি খুব বিজি না থাকি বা এমন কোন স্থানে আছি সেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যদি মনে করেন যে প্রেডিকশনটি মূল্যবান, তাহলে সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের। আমি জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে বহুবার ধরে বলেছি, বহুবার ধরে বলেছি। আজকে আর নতুন করে বলবো না, একদম জন্মছকে আমি চলে যাই। সর্বপ্রথম এই জাতিকার যদি জন্মছকটি লক্ষ্য করা যায়, তাহলে কন্যা লগ্ন এবং বৃষ রাশি। 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে কেতু এবং সূর্য বসে রয়েছে, 3 নাম্বার ঘরে শুক্র, প্লুটো এবং বুধ বসে রয়েছে, 4 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 5 নাম্বার ঘরে নেপচুন বসে আছে, 6 নাম্বার ঘরে ইউরেনাস এবং মঙ্গল বসে আছে। আচ্ছা, 7 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 8 নাম্বার ঘরে রাহু বসে আছে, 9 নাম্বার ঘরে চন্দ্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে, 10 নাম্বার ঘরে শনি বসে রয়েছে, 11 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 12 নাম্বার ঘরে বৃহস্পতি বসে রয়েছে। আর স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি যদি লক্ষ্য করা যায়, তাহলে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে নেপচুন, 3 নাম্বার ঘরে শুক্র এবং বৃহস্পতি, 4 নাম্বার ঘরে বুধ মঙ্গল, 5 নাম্বার ঘরে প্লুটো, 6 নাম্বার ঘরে রবি শনি কেতু, 7 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 9 নাম্বার ঘরে চন্দ্র, 10 নাম্বার 11 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 12 নাম্বার ঘরে ইউরেনাস এবং রাহু। আমি সর্বপ্রথম যদি মঙ্গলকে দেখি, মঙ্গল কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আর 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তার কারণ 8 নাম্বার ঘরটা কিন্তু মেষের ঘর, আর 3 নাম্বার ঘরটা কিন্তু বৃশ্চিকের ঘর। সেই মঙ্গল কিন্তু 6 নাম্বার ঘরে কুম্ভের ঘরে বসে রয়েছে। এখন 8 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গল এবং রাহুর অবস্থান ডাইরেক্ট সমসপ্তমে সূর্যকে হিট করছে। সূর্য শুক্রের ঘরে বসে রয়েছে, তুলার ঘরে বসে রয়েছে। সুতরাং মঙ্গল এবং রাহুর অবস্থান কিন্তু দারিদ্র যোগের আন্ডারে রিফ্লেকশন ক্রিয়েট করছে 7 নাম্বার ঘরে। দারিদ্র যোগ মানে আমি কি বলেছি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া, আমার যে অবস্থান সেটা আস্তে আস্তে ফল ডাউন করে যাওয়া। এইবার সূর্য কিন্তু শুক্রের ঘরে বসে দারিদ্র যোগ ক্রিয়েট করছে। এবার আমি কি বলেছিলাম?
যে রাহু এবং কেতু কিন্তু ক্যালকুলেটিভ প্ল্যানেট, তাদের নিজস্ব কিন্তু কোনো পাওয়ার নেই। তারা যে ঘরটাতে বসে আছে, অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয় তারা পাওয়ারফুল হবে। তারা যে ঘরটাতে বসে আছে সেই ঘরে যে গ্রহগুলি বসে রয়েছে তারা যদি পাওয়ারফুল হয় তবে কিন্তু পাওয়ারফুল হবে। আর তারা যদি নেগেটিভ হয় বা দুর্বল হয় তাহলে কিন্তু রাহু বা কেতু তারাও কিন্তু দুর্বল হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে দারিদ্র যোগের আন্ডারে 2 নম্বর ঘরে কেতু কিন্তু বসে আছে, সুতরাং কেতু কিন্তু রিফ্লেকশনটা নেগেটিভ হয়ে গেল। তাহলে এই যে মঙ্গলের যে অবস্থান, মঙ্গল এবং শনি, কেননা মঙ্গল কিন্তু কুম্ভের ঘরে বসে আছে, সেই শনি কিন্তু বুধের আন্ডারে বসে আছে। তাহলে এখান থেকে যদি খুব ভালো মতন রাহুকে দেখা যায় তাহলে 3965 কানেকশনের মধ্যে দিয়ে সূর্য, শুক্র, বৃহস্পতি এবং 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 4 নম্বর ঘরকে ড্যামেজ করে দিল। এটা কিন্তু ইন্ডিকেট করে যে আমার যে শিক্ষাটা মানে অসমাপ্ত শিক্ষার জায়গা লক্ষ্য করা যায়, একটা শিক্ষা পরিপূর্ণ হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই ক্ষেত্রে। আবার যদি খুব ভালো মতন বুধকে লক্ষ্য করা যায়, বুধ কিন্তু শুক্রের সাথে বসে আছে, কিন্তু ঘরটা মঙ্গলের ঘর, বৃশ্চিকের ঘর। আর এই শুক্র কিন্তু আবার 2 নম্বর এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সুতরাং উচ্চ শিক্ষায় বাধা হয়ে যাবার জায়গা বা অসমাপ্ত থেকে যাবার জায়গা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন আপনি বলবেন তাহলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলেই কি ওর শিক্ষা পরিপূর্ণ হয়ে যাবে? মনে রাখবেন এই নেগেটিভিটিকে যতক্ষণ না অফ করা হচ্ছে ও চেষ্টা করেও কখনো ওর শিক্ষাটাকে পরিপূর্ণ করতে পারবে না। কিন্তু যখন এই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হবে এবং তারপর পরিপূর্ণ সে চেষ্টা করবে, তখন কিন্তু সে একটা শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাকে পরিপূর্ণ করতে পারবে। বোঝাতে পারলাম? যদি নেগেটিভিটিটা আমি অফ না করি তাহলে কিন্তু এই পরিপূর্ণতার জায়গাটাই আসবে না, শিক্ষাটা কিন্তু আপডেট হলো না, শিক্ষাটা পরিপূর্ণ হলো না। আবার আমি দেখা গেল যে রেমেডি নিলাম, রেমেডি নেওয়ার পর অটোমেটিকলি শিক্ষা পরিপূর্ণ কিন্তু হয়ে যাবে না। সেক্ষেত্রে কিন্তু রেমেডি নেওয়ার পর সে যদি চেষ্টা করে তাহলে কিন্তু শিক্ষাটা পরিপূর্ণ হবে। এটাকে কিন্তু বোঝার প্রয়োজন আছে। বেশিরভাগ মানুষ কিন্তু এটা বোঝে না, ভাবে আমার নেগেটিভিটি আছে, রেমেডি নিলাম আর কিছু করার দরকার নেই। তা নয়। রেমেডি যদি না নিই তাহলে যে গ্রহের রিফ্লেকশন যেই ভাবটাকে বা যে কর্মের স্থানটাকে বা যে প্রয়োগের জায়গাটাকে ব্লক করে রেখেছে উইদাউট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, সেই জায়গাটা কখনো কিন্তু ক্লিয়ার হবে না। সুতরাং সেই জায়গাটা কোনো মতেই আমি অ্যাচিভ করতে পারবো না। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে যখন আমি 100,000% চেষ্টা করব, চেষ্টা করে যাব। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে চেষ্টা করলে মানেই আমি সফল হয়ে গেলাম, নট নেসেসারি। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর যে চেষ্টাটা করছি সেই চেষ্টায় লেগে থাকলে, যে চেষ্টাই হোক, তারপর সেটা কিন্তু পরিপূর্ণতা লাভ করে। এটাই রিয়েলিটি, এটাই পিউরিটি, এটাই অ্যাকুরেসি। আমি বারবার এই কথাটা কিন্তু লাস্ট 6.5 বছরে বুঝিয়ে এসেছি। কোনো মিরাকেল ম্যাজিক বলে আমাদের জীবনে, জগৎ সংসারে কোনো কিচ্ছু হয় না। যাকে মিরাকেল ম্যাজিক বলে মনে হচ্ছে তার পেছনে পিওর সায়েন্স কাজ করছে, অর্থাৎ রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি কাজ করছে, নলেজ কাজ করছে, প্র্যাকটিস কাজ করছে, অধ্যাবসায় কাজ করছে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন কাজ করছে। তাহলে এই যে শিক্ষাটা অসমাপ্ত থেকে যাবার জায়গা এই ছকের মধ্যে পরিপূর্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষাটাকে পরিপূর্ণ করা ভীষণ প্রয়োজন ছিল। নেগেটিভিটি অফ করলে কিন্তু নেগেটিভিটি অফ করে এই যদি মনে করে যে আমি শিক্ষাটাকে পরিপূর্ণ করব, তাহলে সে করতে পারবে। তার কারণ 9 নম্বর ঘরে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং মনের দিক দিয়ে আমার চাওয়া, আমি যেটা চাইছি সেই অনুযায়ী যখন আমি আমার অভ্যেস, আমি আমার প্রয়োগ, আমি আমার কর্মকে যখন ইমপ্লিমেন্ট করতে শুরু করব, তখন সেটা পরিপূর্ণতা লাভ করবেই। চন্দ্র যেহেতু 9 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে আছে চন্দ্র, কিন্তু 9 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে থাকার জন্য এই আমার চাওয়া, আমি যদি চাই
আগে নেগেটিভিটি অফ করতে হবে, তারপর আমি যদি চাই এবং তার সাথে যেটা চাইছি তার উপযুক্ত হওয়ার জন্য বা পাওয়ার জন্য যদি কর্মটা করি, তাহলেই কিন্তু আমি শিক্ষার জায়গাটায় পরিপূর্ণতা লাভ করতে পারবো, আমি শিক্ষাটাকে শেষ করতে পারবো, আমার শিক্ষা অসমাপ্ত থেকে যাবে না, এটা পরিষ্কার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার চলে আসি রাহুর জায়গায়। এই জাতিকার রাহু অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে, বিশেষ করে মঙ্গল, শনি এবং শুক্র, বুধের আন্ডারে রাহুকে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে রাহু কিন্তু 12 নম্বর ঘরকে হিট করছে, রাহু কিন্তু 2 নম্বর ঘরকে হিট করছে, রাহু কিন্তু 4 নম্বর ঘরকে হিট করছে। রাহু মানেটা কি? আমি আমার জীবনে একটা নাম হলো, আমার একটা গাড়ি হলো, আমার একটা বাড়ি হলো, বা আমি একটা লেভেল পর্যন্ত সফল হলাম, তারপর এই যে অতিরিক্ত সফল হওয়া, কেউ মাসে 50,000 টাকা ইনকাম করতেই পারে, কিন্তু কেউ মাসে যখন 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ইনকাম করছে, তার মানে, বা কারোর দেখা যাচ্ছে 10-12টা গাড়ি রয়েছে, 10-12টা বাড়ি রয়েছে, বা জগৎজোড়া ফেম রয়েছে, যে কোনো কিছু অতিরিক্ত যখন পাওয়া যায়, তখন কিন্তু রাহুর সঠিক পজিটিভ ইনফ্লুয়েন্স তার জীবনে রয়েছে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। এখন 12 নম্বর ঘরে রাহু বসে থাকা মানে বিদেশ ভূমিকে বোঝায়। এখন এই যে 12 নম্বর ঘরে রাহু বসে থাকা মানে বিদেশ ভূমিকে বোঝায়, 12 নম্বর ঘরে রাহু বসে থাকা মানে আমার কর্মস্থল কখনো মাটিতে হবে না, বা মাটি রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত আমি কখনো হব না, এটাও কিন্তু বোঝা যায়। আমি এমন কোনো কাজ করছি যেই কাজের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আলটিমেট মাটিতে বিরাজ করে না, সেটাকে কিন্তু বোঝা যায়। 12 নম্বর ঘরে যদি রাহু থাকে, তাহলে ডেফিনিট ভাবে আমার জীবনের বেশিরভাগ অংশটা 40 বছর, 50 বছর, 55 বছর, হোয়াটএভার, যত বছরই হোক, আমি কিন্তু নির্দিষ্ট ভাবে, আমি একটা ঘর আছে, আমার ফুলের বাগান আছে, টব আছে, আমি কাজে যাচ্ছি, আসছি, আবার সেই ঘরের কাজ করছি, এই রকম লাইফ কিন্তু তার হবে না। বিশেষ করে 12 নম্বর ঘরে রাহু বসে থাকলে কিন্তু এক অঞ্চল থেকে, মানে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে ব্যাঙ্গালোর যাচ্ছি, তা কিন্তু নয়। কি হয়ে যায়, দেখা যাচ্ছে আমি কলকাতা এয়ারপোর্ট থেকে ইউএসএ তে চলে গেলাম, বোঝাতে পারছি এক দেশ থেকে আরেক দেশে চলে গেলাম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এর রাহুর অবস্থান ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে, এবং এর মানে এই গার্জেন যিনি প্রেডিকশনটি করতে দিয়েছেন, তিনি বলেও দিয়েছেন যে সে সম্ভবত কোন রকমের বিমান রিলেটেড কোনো কাজকর্মের সাথে যুক্ত হয়ে গেছে। আমি তার কাজকর্ম নিয়ে এখানে কোনো কিছুই বলবো না, কিন্তু প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে সে এই কাজে নিযুক্ত হতে পারবে কিনা। এখন এখানে কিন্তু পরিষ্কার, মানে একদম চোখ বন্ধ করে, তার জন্য খুব একটা মানে হাই প্রোফাইল অ্যাস্ট্রোলজার হওয়ারও প্রয়োজন নেই, শিক্ষার নবিশরাও বলে দিতে পারবে ডেফিনিট ভাবে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সাথে এ যুক্ত হতে পারবে এবং ভালো মতন যুক্ত হতে পারবে। কিন্তু দেখা গেল এইটুকু শুনলাম, শোনার পর আমি আমার মতন কাজ করে যাচ্ছি এবং প্রবল কাজ করে যাচ্ছি, খুব ভালো মতন কাজ করে যাচ্ছি, কোনো ফাঁকিটাকি মানছি না, কিন্তু আফটার 5 ইয়ার্স দেখা গেল আমি একই জায়গায় কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছি। স্যার আপনি বললেন যে আমার ইন্টারন্যাশনাল যে এয়ারলাইন্স এর কাজ ডেফিনিট ভাবে হওয়ার আছে, কেন হচ্ছে না? তার কারণ 8 নম্বর ঘরে, মঙ্গলের ঘরে রাহু বসে রয়েছে। প্রথমত হচ্ছে 8 নম্বর ঘরটা কিন্তু লেন্দি করে দেয়। ফার্স্ট সমসপ্তমে চলে আসা যাক, দারিদ্র্য ক্রিয়েট করেছে, ফল ডাউন। সেখানে কেতু বসে আছে, কেতুকে স্যাটিসফ্যাকশনের কারক কথা বলা হয়, তাহলে স্যাটিসফ্যাকশন লেস হয়ে যাচ্ছে, কারণ এই ক্ষেত্রে যেহেতু দারিদ্র যোগের আন্ডারে কেতু বসে রয়েছে, তাহলে কেতু নেগেটিভ হয়ে গেল।
তাহলে রাহুর যে ইম্প্যাক্ট সেটা তো সে পাবেই না, সেটা স্খলিত হয়ে যাবে এবং তার কর্মের মধ্যে বা চাহিদার মধ্যে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই নেগেটিভিটিকে অবশ্যই অফ করা প্রয়োজন। আমি আবার বলছি, নেগেটিভিটি অফ করলাম, করে বসে রইলাম ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে আমি কাজ পাবো না। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর আমি যে স্বপ্নটা দেখছি, সেই স্বপ্নটা যেন আমাকে ঘুমোতে না দেয়। যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নের উপযুক্ত হওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর মনে রাখা দরকার, এই নেগেটিভিটিকে যদি অফ করতে হয়, এক্ষেত্রে তার কোন অভিভাবক গার্জেন প্রেডিকশন করতে বলেছেন, তাকে কিন্তু আমার কাছে স্যারেন্ডার করতে হবে। স্যার, আমি আপনার কাছে স্যারেন্ডার করলাম, আপনি যেমন বলবেন আমি সেরকম ভাবে চলবো। আপনি আজ থেকে আমার পালন কর্তা, পিতা। পিতা মানে পালন কর্তা, সেই অর্থে পিতা। এটা যদি সে নিজের মুখে না বলে, তাহলে সে যেই হোক, যতই ব্রাইট ফিউচার তার জন্য ওয়েট করুক, নেগেটিভিটিকে অফ করলেই আমি নেগেটিভিটিকে কোনো মতেই অফ করব না। দেখা গেল রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর ভেরিফাইও করালো, তারপরে দেখা গেল আর যোগাযোগ রাখলো না, তাহলে কিন্তু তার জীবনের আর কোনো কিচ্ছু নিয়ে আমার কোনো ইন্টারেস্টও নেই, আর কোনো দায়ভারও কিন্তু আমার মধ্যে পড়ে না। এই ছকের মধ্যে এই নেগেটিভিটিকে যদি অফ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ডেফিনিট ভাবে এই ধরনের কাজের সাথে সে যুক্ত হবেই হবে। এইবার খুব ভালো মতন যদি দেখা যায়, সেকেন্ড হাউসে কিন্তু দারিদ্র যোগ ক্রিয়েট হয়ে রয়েছে এবং সেখানে কেতু অর্থনৈতিক জায়গায় স্যাটিসফাই হতে পারবে না, বা অর্থকে ধরে রাখতে পারবে না, বা অর্থকে সঠিক মতন ব্যবহার করতে পারবে না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বা অর্থকে মিসইউজ করে ফেলার জায়গা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভুল ভাবে ভুল জায়গায় অর্থকে ইনভেস্ট করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেননা সেকেন্ড হাউস কেতু এবং সূর্যের অবস্থান, দৃষ্টিভঙ্গি ভুল হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস থেকে সেটাও বোঝা যায়। সেকেন্ড হাউসে দারিদ্র যোগ এবং কেতু বসে থাকার জন্য কিন্তু কি হয়ে যাচ্ছে, গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মস্থলে, আত্মীয় স্বজন, কাছের মানুষের ক্ষেত্রেও। কেননা আত্মীয় স্বজনের জায়গাটা যে যে ভাব দ্বারা বোঝা যায়, তার মধ্যে মূল ভাবই হচ্ছে সেকেন্ড হাউস দ্বারা। এবং দৃষ্টিভঙ্গির নেগেটিভ হয়ে যাওয়া, এ কিন্তু চন্দ্র উচ্চস্থ, অত্যন্ত ভালো মনের মেয়ে, কিন্তু যে মানুষটাকে বিশ্বাস করা উচিত নয় সেই মানুষটাকে বিশ্বাস করে ফেললাম, বা যেই মানুষটাকে অন্ধের মতন বিশ্বাস করে ফেললাম, বা দেখা গেল তার উপর নির্ভর হয়ে গেলাম, বা আমি একদম আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, একদম পাখির চোখের মনি দেখতে পাচ্ছি পর্যন্ত ঠিক ছিল, হঠাৎ করে সাডেনলি কিছু ভুল কাজ করে ফেললো। সবচেয়ে বড় কথা, কর্মস্থানে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাও ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ফর এভারের জন্য যদি শত্রুকে ফাইন্ড আউট করতে হয়, তাহলে সি দিয়ে, পি দিয়ে, এল দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, কে দিয়ে, এন দিয়ে, হ্যাঁ, এবং কিউ দিয়ে, এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে সারা জীবন সাবধানে থাকতে হবে। তার কারণ গুপ্ত শত্রু, যখন আমি আস্তে আস্তে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছি, প্রতিষ্ঠা লাভ করছি, বা আমার জীবনে আস্তে আস্তে সাকসেস পাচ্ছি, তখন গুপ্ত শত্রু আসে। কিন্তু এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা এই জাতিকার ক্ষতি করবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন এই যে অক্ষরগুলো বললাম, এই অক্ষর দিয়ে যাদের নাম সবাই ক্ষতি করবে তা নয়। এই অক্ষর দিয়ে কিন্তু যারা ক্ষতি করবে, তাদের প্রথম অক্ষর কিন্তু এই, তাদের নাম কিন্তু, নামের প্রথম অক্ষর এই অক্ষরগুলো দিয়েই হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। দেখা গেল এস দিয়ে কারোর নাম, সে দেখা গেল মারাত্মক রকমের গুপ্ত শত্রুতা করছে, সে যতই গুপ্ত শত্রুতা করুক, সে কিন্তু এই জাতিকার ক্ষতি করতে পারবে না। শুধু ক্ষতি যারা করবে, তাদের নামের প্রথম অক্ষর কিন্তু এই অক্ষর দিয়েই হবে। এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। তাহলে এই নেগেটিভ, আমি আবার বলছি যে আমার কাছে কেবলমাত্র টাকাটা দিলাম, জেনে নিলাম, কোনো লাভ নেই। তবে আমি আবার বলছি, যদি তাই মনে হয় যে আমি টাকাটা দিলাম, জানলাম, ব্যাস হয়ে গেল, ভালো কথা, এক্ষেত্রে তো আমার কিছু বলার নেই।
কিন্তু আমার যেটা মনে হয় যে আমি যখন একজনকে বিশ্বাস করছি, একজনকে ভরসা করছি, একজনের কাছে এর গার্জেন বা এই জাতিকার ক্ষেত্রেও বলছি, যখন আমি প্রেডিকশন করতে বলছি, একজন প্রেডিক্টরের কাজ হচ্ছে নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করা, কেননা পজিটিভিটিটাকে রেকটিফাই করার প্রয়োজন হয় না। নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করে সেটাকে মাস্ট শর্ট আউট করাটা ভীষণ প্রয়োজন। আর যদি মনে হয় না না আমি এই সমস্ত অ্যাস্ট্রোলজারকে স্যার বলবো, অ্যাস্ট্রোলজারের কাছে নিজেকে একদম সমর্পণ করে দিতে হবে, এটা সম্ভব নয়। দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, পরিষ্কার ব্যাপার। কিন্তু যদি মনে হয় না আমার রেকটিফিকেশনের প্রয়োজন, তাহলেই কিন্তু প্রেডিকশন করানো প্রয়োজন। প্রেডিকশনের মধ্যে দিয়ে দেখি তো আমার এই কাজটা আছে কিনা, দেখি তো আমার ওইটা ঠিক হচ্ছে কিনা, তার মধ্যে দিয়ে কখনো কিন্তু জীবনের মূল্যায়ন করা বা জীবনের যে আমার নেগেটিভিটিকে অফ করে জীবনের পরিকাঠামোকে স্ট্রং করা বা আমাদের জীবনটাকে গ্রোন আপ করা, জীবনটাকে তুলে ধরা, জীবনের সফলতা হাসিল করা, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। তার জন্য গ্রহের রেকটিফিকেশন মাস্ট মাস্ট মাস্ট। সায়েন্স বলছে গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হচ্ছি। যেই গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হচ্ছি সেইগুলো কখনো কিন্তু আকাশে বিরাজ করে না। অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ সবসময় রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাই জন্য একজন অ্যাস্ট্রোলজারের কাজ, সনাতনী বৈদিক সাইন্টিফিক যে অ্যাস্ট্রোলজারই হন, তিনি যদি সঠিক মতন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেন, তাহলে তার কাজটা কিন্তু কেবলমাত্র ওই গ্রহের নেগেটিভিটিটাকে অফ করে দেওয়া। এর সাথে একমাত্র এই পৃথিবীতে এমন কোনো অ্যাস্ট্রোলজার নেই যিনি কিন্তু তোমার সাথে যুক্ত হয়ে যায়, একমাত্র আমি ছাড়া। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেমিডি নিলাম, আবার প্রতিদিন গুড মর্নিং গুড নাইট, প্রতিদিন রেমিডি নিয়ে নিয়েছি, টাকা দিয়ে রেমিডি নিয়ে নিয়েছি, তা নয়। যারা আমার স্টুডেন্ট, যারা আমাকে চেনে, খুব ভালো মতোই জানে যে রেমিডি বিক্রি করার জন্য আমি কিন্তু এই প্রফেশনটাতে আসিনি। এই প্রফেশনটাকে আমি আমার জীবনের মধ্যে, জীবনের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত হয়ে গেছে এবং তার মূল্যবোধ, মূল্যায়ন যেভাবে আমাকে সমৃদ্ধ করে, সেরকম ভাবেই কিন্তু স্টুডেন্টরাও সমৃদ্ধশালী হয়। তাই জন্য স্টুডেন্টদের মুখ দিয়েই যদি তোমরা শোনো, অনুষ্ঠানে তারা বলেছিল যে স্যারকে কেবলমাত্র কিন্তু একজন অ্যাস্ট্রোলজার বলা যাবে না। তাই জন্য কেবলমাত্র রেমিডি দিলাম, রেমিডি দেওয়ার পর আমার কাজ শেষ হয়ে গেল, তা নয়। রেমিডি দেওয়ার তখনই কিন্তু আমি দেব যখন সে আমার কাছে স্যারেন্ডার করবে, এবং যতক্ষণ না সে জীবনে সফল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তাকে আগলে রাখবো। যদি সে আমার কাছে স্যারেন্ডার করে তবেই। তাহলে এই নেগেটিভিটিকে অফ করা কিন্তু ভীষণ প্রয়োজন। অবশ্যই জীবনে আমি ইন্টারন্যাশনাল মানে দেশান্তর, বিদেশ কানেকশন জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে, অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় প্রশ্ন করা হয়েছে বিবাহ নিয়ে। বিবাহ নিয়ে একটা অদ্ভুত আমি মানুষের মানসিকতা, মনোভাব লক্ষ্য করি। মনে করুন আমার কাছে কেউ এসে বলল, তারপরে আমি প্রেডিকশন করলাম, বললাম যে তোমার বিবাহের জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, হয়তো কারোর বিয়ে হচ্ছে না। যেমন এই জাতিকার ক্ষেত্রেও বিয়ের ব্যাপারটা জানতে চাইছে। এইবার বিয়ের জন্য যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, আমি কিন্তু কেবলমাত্র সেটাকেই অফ করে দিতে পারি, তাই না? আমি কিন্তু কেবলমাত্র সেটাকেই অফ করে দিতে পারি। এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর আমার কাছে যদি তুমি সারেন্ডার করো, তাহলে আমার সাথে তুমি যোগাযোগ যদি রাখো, তাহলে কি হচ্ছে, আমার অনেক স্টুডেন্ট দেখা গেল তুমি যে ধরনের মেয়ে, যে বয়সের মেয়ে, যে কালচারের মেয়ে, যে দৃষ্টিভঙ্গি তোমার মধ্যে রয়েছে, সেরকম আমার কোন স্টুডেন্ট রয়েছে, তখন আমি কিন্তু তোমাদের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে দিতে পারি, এইটুকুই। কিন্তু কোন বিবাহের ক্ষেত্রে কেউ এসে প্রেডিকশন করলো, প্রেডিকশন করার পর নেগেটিভিটি অফ করাটা কেবলমাত্র আমার দায়িত্ব। তারপর তুমি যদি কন্যা হও, তাহলে পাত্র খোঁজার দায়িত্ব তোমার গার্জেনের, আমার নয়। আর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে অটোমেটিকলি আমার বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে যাবে, তা নয়। এই যে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স গ্রহের সাথে, গ্রহের বা ব্যাড নেগেটিভ
গ্রহের যে ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে রয়েছে, ব্লক করে রয়েছে, সেটাকে আমি অফ করলাম। তারপর কিন্তু সেটাকে অফ না করলে তো বিয়ের জায়গাটাতেই যাওয়া যাচ্ছে না। কিন্তু সেটাকে অফ করা মানে এই নয় তারপর অটোমেটিকলি তোমার সম্বন্ধ চলে আসবে, অটোমেটিকলি বিয়ে হয়ে যাবে। তার জন্য কিন্তু মেয়ে হলে পাত্র ফাইন্ড আউট করতে হবে, পাত্র হলে পাত্রী ফাইন্ড আউট করতে হবে। এই ফাইন্ড আউট করার জায়গাটা পরিপূর্ণভাবে তোমাদের। স্যার আপনার কাছে আমি প্রেডিকশন করালাম, রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, কিন্তু আমার এখনো বিয়ে হচ্ছে না, বা দেখা যাচ্ছে কোনো পাত্র বলছে পাত্রী পাচ্ছি না, বা কোনো পাত্রী বলছে পাত্র পাচ্ছি না, এটা কিন্তু সম্পূর্ণ অবান্তর। কখনো চিন্তা করে দেখো, কেননা তোমার যে বিবাহের যে নেগেটিভ ইনফ্লুয়েন্সকে আমি অফ করছি, সেটা কিন্তু পাত্র পাত্রীকে ফাইন্ড আউট করার জন্য করছি না। সার্বিক অর্থে তোমার বিবাহের যে জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে গ্রহের ইম্প্যাক্ট, গ্রহের দ্বারা, সেটাকে কেবলমাত্র দূরীভূত করা বা যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে সেটাকে কেবলমাত্র দূরীভূত করাটা আমার দায় দায়িত্বের মধ্যে পড়ে। তারপর তুমি কিভাবে পাত্রী নির্বাচন করবে, পাত্রী খুঁজে পাবে, বা তুমি কিভাবে পাত্র খুঁজে পাবে, সেইটার দায়িত্ব কিন্তু আমার, সেটা আমার দায়িত্বের মধ্যে কখনো কিন্তু পড়ে না। তোমরা, আমি অনেকের ক্ষেত্রে দেখছি এটা ভীষণ নির্বোধ, ভীষণ অশিক্ষিত। আমি একজন জাতিকা আমার কাছে এলো, সে তার দেখা গেল যে বিবাহের জায়গাটা নেগেটিভ, যেমন এই জাতিকার ক্ষেত্রেও বিবাহের জায়গাটা মারাত্মক নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবার আমি তার এই যে গ্রহের নেগেটিভ ইম্প্যাক্ট, সেটাকে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দূরীভূত করলাম, এবং তারপর সে যদি আমার সাথে কানেক্ট রাখে, তাহলে পাত্র খোঁজার দায়িত্বটা কিন্তু তার, আমার নয়। আমি এটুকু বলতে পারি কি ধরনের পাত্রকে খুঁজতে হবে, কোন দিক থেকে পাত্র খুঁজলে পজিটিভ হবে, এবং আমার সাথে যোগাযোগ রাখলে পরবর্তীকালে বিবাহিত জীবনে যাতে কোনো প্রবলেম না আসে সেই দিকটা আমি দেখব। কিন্তু রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা মানে, স্যার আমি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছি, আমি কেন পাত্র খুঁজে পাচ্ছি না, পাত্রী খুঁজে পাচ্ছি না, আমি কিন্তু ঘটক নই, আমি কিন্তু পাত্র বা পাত্রী খুঁজে বেড়াই না, সেটা খোঁজার দায়িত্বটা তোমাদের। এইটুকু শিক্ষা, এইটুকু বোধ যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে তোমরা আমার কাছে এসো না, আমার কাছে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো না। যখন আমার বিবাহ হচ্ছে না, তখন একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কিসের জন্য বিবাহ হচ্ছে না, কি গ্রহের নেগেটিভ ইম্প্যাক্টের জন্য, সেটা জানলাম, সেটা রেকটিফাই করলাম। এইবার পাত্রী খোঁজাটা কিন্তু আমার বা আমার অভিভাবকের দায় দায়িত্বের মধ্যে পড়ে। আর আমি যখন স্যার সুমন্ত জি চৌধুরীর সাথে যখন কানেক্ট রাখলাম, তখন বিবাহিত জীবনে চলতে গেলে ঠক্কর লাগবে, অনেক কিছু লাগবে, মানবিমান আসবে, সবকিছু আসবে। কিন্তু যদি বড় সড়ো কোনো প্রবলেম আসে, তখন অটোমেটিকলি কিন্তু কিভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে স্যার বলে দেবেন। কিন্তু স্যারের সাথে যদি যোগাযোগ না রাখো, তারপরে তাকে গেল মারাত্মক ঝামেলা শুরু হলো, স্যার আপনার কাছে রেমেডি নিয়েছিলেন, এইবার তো ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গেছে, তখন কিন্তু স্যার ব্লক করে রেখে দিয়েছে, স্যারকে ফোন করলে তো আর পাওয়াই যাচ্ছে না, বা হোয়াটসঅ্যাপ করলে তো আর পাওয়াই যাচ্ছে না, এটা কিন্তু তখন বলবে। তোমাদের মধ্যে আবার বলছি, অনেকের কিন্তু একটা ধারণা আছে যে আমি রেমেডি নিলাম তার মানে আমার বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে যাবে, ছেলে অথবা মেয়ের। এই যে রেমেডিটা নিলে, রেমেডিটা নেওয়া মানে হচ্ছে গ্রহের যে ব্যাড রিফ্লেকশনের জন্য বিয়ের স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া, বা বিয়ের জায়গাটা নেগেটিভ হয়ে যাওয়া, বিয়ে আমরা স্যাটিসফাই হতে পারছি না, বা বিবাহিত একটা বিবাহ একটা ইনস্টিটিউশন, সেই জায়গায় আমি আনহ্যাপি হয়ে যাচ্ছি, সেই জায়গাটাকে কেবলমাত্র রেকটিফাই করা যায়। স্যার সুমন্ত জি চৌধুরী কিন্তু ঘটক নয়। হ্যাঁ, ওই যে পাত্র মানে এই ছেলে আছে মেয়ে আছে ওরকম, ওইটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে না। বা কোনো রেমেডি অ্যাপ্লাই করলে আমি পাত্র খুঁজে পাচ্ছি না, পাত্র পেয়ে যাব, আমি পাত্রী খুঁজে পাচ্ছি না, পাত্রী পেয়ে যাব, এটা কখনো সম্ভব নয়। নির্বোধ, অশিক্ষিত এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কে পিওর অজ্ঞ মানুষেরা এই ধরনের চিন্তা ভাবনা করে, এটা কিন্তু বারবার মাথায় রেখো। এই জাতিকার ক্ষেত্রে প্রথম যে জায়গাটা, একটি জাতিকার বিবাহিত জীবন লক্ষ্য করা যায় কিন্তু বৃহস্পতি দ্বারা। এখন 4 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। 7 নাম্বার ঘরে যখন বৃহস্পতি, শুক্র এবং রবি যে কোনো ভাবে কানেক্ট করে, তখন কিন্তু আমার অপোজিটে যে রয়েছে সে কিন্তু চারিত্রিক দিক দিয়ে
মানে সততার দিক দিয়ে পরিপূর্ণ আস্থা তার উপর কখনো রাখা যায় না। সেটা 2 দিন, 2 মাস, 2 বছর বা 3-4 বছর এমনি দেখে কিন্তু বোঝা যায় না। আর যখন বৃহস্পতি 12 নম্বর ঘরে রবির ঘরে বসে রয়েছে, সেই রবি কিন্তু দারিদ্র যোগের আন্ডারে এবং সেখানে কেতু বসে রয়েছে, আজকের দিনে লিখে দেওয়া যায় বিবাহিত জীবনে সে কোনোদিন স্যাটিসফাই হতে পারবে না। ফার্স্ট মনে রাখা দরকার, মঙ্গল দ্বারা কিন্তু প্রেমজ জীবনকে বোঝা যায়। মঙ্গল এবং শনির অবস্থান এবং মঙ্গল শুক্রের অবস্থান, কেননা 3 নম্বর ঘরটাও বৃশ্চিকের ঘর, তাহলে প্রেমজ বিবাহ এর ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ। এবার স্যার 10 বছর ধরে, আমি একটা নর্মালি বলছি এক্সাম্পল, দেখা গেল কেউ 10 বছর ধরে প্রেম করছে, 5 বছর ধরে প্রেম করছে, 7 বছর ধরে প্রেম করছে, তাহলে এত বছর ধরে প্রেম করছি এখন বলছেন প্রেমজ বিবাহ করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু এই জাতিকার নেগেটিভিটি অফ করতে হয়, জাতকের নেগেটিভিটি অফ করতে হয়। আমার জটক বিচার বলে একটা কথা আছে, একদম বেকার কথা, ফালতু কথা। জটক বিচারকে কখনো বিলিভ করবেন না, এটা কিন্তু মনে রাখবেন। যখনই দেখা যাচ্ছে আমার প্রেমজ বিবাহের জায়গাটা ঠিক নেই, কিন্তু তাকেই আমাকে বিবাহ করতে হবে, কেননা তার সাথে আমি 4 বছর, 5 বছর বা 7 বছর, 8 বছর, 10 বছর ধরে প্রেম করে বেড়াচ্ছি, এবার তাকে ছেড়ে দেবো যেহেতু স্যার সুমন্তজি চৌধুরী বললো না, তাহলে সেক্ষেত্রে আমারও রেকটিফিকেশনের প্রয়োজন, যার সাথে প্রেম করছি তারও রেকটিফিকেশন প্রয়োজন, তার নিশ্চয়ই নেগেটিভিটি রয়েছে, না থাকলে পরে রিফ্লেক্ট কখনো করতো না। এটা করা যেতে পারে। এবার কোনো কারণে যদি দেখা যায় যে না, আমার এখনো কোনো জীবনে প্রেম আসেনি, তাহলে কিন্তু কখনো প্রেম করে বিয়ে এই জাতিকার করা যাবে না। যদি প্রেম করে তাহলে জাতিকাকে এবং যার সাথে প্রেম করছে দুজনের বিবাহের জায়গার রেকটিফিকেশন করা মাস্ট মাস্ট মাস্ট। মনে রাখা দরকার, বৃহস্পতি যখন 12 নম্বর ঘরে বসে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 12 নম্বর ঘরে বা 7 নম্বর ঘরে শুক্রের কানেকশন যখন ক্রিয়েট হয়ে যায়, তার মানে কিন্তু সেপারেশন এবং ডিভোর্স অনিবার্য হয়ে যায়। এই ছকের মধ্যে কিন্তু 12 নম্বর ঘরে বৃহস্পতি বসে রয়েছে, 7 নম্বর এবং 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সুতরাং সেপারেশনের জায়গাটা ডেফিনিট, ডিভোর্সের জায়গাটাও ডেফিনিট হয়ে গেল। তার কারণ হচ্ছে মঙ্গল এবং শুক্রের অবস্থান আইন, আদালত, পুলিশি ঝামেলা, মামলা, মকদ্দমা, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং এই জায়গার মধ্যে কিন্তু কি হবে, যাকে আমি বিশ্বাস করলাম হাজবেন্ড হিসেবে, স্বামী হিসেবে, স্বামী স্ত্রীর সম্পর্কটাতে ইয়ার্কি মারার সম্পর্ক নয়, সে কিন্তু আলটিমেট লয়াল হলো না, সৎ হলো না। সম্পর্কের মধ্যে যে মূল্যবোধ, যে বিশ্বাসের জায়গাটা, সেই জায়গাটা সে লঙ্ঘন করবেই করবে। তার কারণ 7 নম্বর ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর। বৃহস্পতি, শুক্র এবং রবি যদি যে কোনো ভাবে, যদি ভাবগত ভাবেও যদি কখনো কানেক্ট করে, তাহলে কিন্তু কি হয় যে আমি যেভাবে বিশ্বাস করেছিলাম বা মর্যাদার জায়গাটা বা সম্মানের জায়গাটা, সেই জায়গাটাকে সে কিন্তু ক্র্যাক করে দিল, সে কিন্তু ভেঙে দিল, সে কিন্তু সেই জায়গাটা নিজের যে অস্তিত্ব সেটাকে বিপন্ন করলো, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তেমন এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আর মঙ্গল এবং শুক্রের অবস্থান, খুব সাবধান কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান, আর বিশেষ করে কিন্তু রবি 8 নম্বর ঘরে হিট করার জন্য সাডেনলি ব্লেম পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দেখা গেল অহেতুক তাকে একটা দোষারোপ দিয়ে দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার দ্বারা মান সম্মান হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে ডিপ্রেশনে চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মানসিক ভাবে আমি, যেহেতু এর মন কিন্তু অত্যন্ত স্বচ্ছ এবং অত্যন্ত সরল, হঠাৎ করে কিন্তু মানসিক মনের দিক দিয়ে এমন কিছু একটা ঘটনা হলো যেটা মনটা আমার ভেঙে দুমড়ে মুচড়ে গেল, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ আগেই বললাম, মঙ্গল এবং শনি, এবং এই যে মঙ্গল এবং শুক্রের অবস্থান, মঙ্গল এবং শনি এবং শনির ব্যাড রিফ্লেকশন যদি দেখি, তাহলে সমসপ্তমে বৃহস্পতির ঘরে আসছে। সুতরাং যে কোনো সম্পর্ক, যে কোনো পড়াশোনা, যে কোনো কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু অসম্পূর্ণতাকে বোঝায়। সেটা কেবলমাত্র পড়াশোনার জায়গা নয়, কর্মের জায়গায় দেখা গেল সাডেনলি হঠাৎ করে কিছু একটা হলো, আমার কাজের জায়গায় ব্রেক হয়ে গেল, আমার বিবাহিত জীবনটা পরিপূর্ণতা লাভ করলো না, হঠাৎ করে আমি অসম্পূর্ণ হয়ে গেলাম, এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে
তৃতীয় মানুষের প্রবেশ, এটা কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কোনো নারীর দ্বারা বিবাহিত জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবার জায়গা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানে থাকা প্রয়োজন। আর আরেকটা কথা অবশ্যই বলবো যে এই জাতিকার মধ্যে কিন্তু মানুষ চেনার জায়গাটা নেগেটিভ রয়েছে। অতিরিক্ত অ্যাগ্রেশন যেন কখনো না আসে। যে কোনো কিছু করার আগে, কোনো সম্পর্ককে প্রতিষ্ঠা দান করার ক্ষেত্রেই হোক, যে কোনো কাজ করার আগেই হোক, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই হোক, ভালো মতন স্ক্রুটিনি করাটা ভীষণ প্রয়োজন। কেননা 3 নাম্বার ঘরটা কিন্তু আমার মন, আমার ঊর্জাগত জায়গা, আমার দৃষ্টিভঙ্গি কতটা পজিটিভ এবং কতটা অ্যাকুরেট, এই অ্যাকুরেসিকে বোঝায়। সেই জায়গায় কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আইনত জটিলতায় জড়িয়ে পড়ার জায়গা, বা হঠাৎ করে সাডেনলি দেখা যাচ্ছে যে অনিচ্ছাকৃত আমি কোনো কিছু করিনি হয়তো ব্লেম পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই যে 11 নম্বর এবং 5 নাম্বার, 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ চন্দ্র, সেই কেননা কর্কটের ঘর, সে কিন্তু শনির ঘরে বসে আছে। সেই শনিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় 2:1% মধ্যে দিয়ে 10 নম্বর ঘরেই কিন্তু বসে রয়েছে। সুতরাং খুব সাবধানতার মধ্যে দিয়ে যদি এগোনো যায় এবং নেগেটিভিটিকে যদি অফ করা যায়, তাহলে ডেফিনিট ভাবে জীবনে চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। একটু হিসেবি হতে হবে এবং অর্থনৈতিক জায়গাটাকে নিয়ে একটুখানি ভাবার প্রয়োজন আছে। দৃষ্টিভঙ্গিটাকে আরো সজাগ করার প্রয়োজন আছে। এর একটা স্বভাব আছে যে অন্ধের মতন সকলকে বিশ্বাস করে নেয় বাইরেটা দেখেই, তা নয়। বাইরেটা দেখে মানুষ কিন্তু মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে বেশি প্রতিবাদী হলেও কিন্তু চলবে না। দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। অর্থাৎ অপরচুনিটি পেলে সেটাকে কিন্তু ক্যাচ কট করবে, কিন্তু কখনো দেখবে, শুনবে, বলবে না। চারিদিকে অনেক অসংলগ্ন কাজকর্ম হতেই পারে, কিন্তু সবকিছুর প্রতিবাদ কখনো করতে যেও না, কখনো করতে যেও না সবকিছুর প্রতিবাদ। তার কারণ বারবার ধরে আমি বলেছি যে দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভ। এটা লেনিনের কথা, বিখ্যাত কথা। ওই দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন, তার পরিবর্তে প্রতিবাদটা শুধু বসিয়ে নেবে। যে কোনো প্রতিবাদ বা যে কোনো মানে পরিস্থিতিতে যখন আমি জেহাদ ঘোষণা করছি, তারও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে। আমি গিয়ে এই চাই ওই চাই করে আগ বাড়িয়ে কিচ্ছু করার দরকার নেই। যেমন একদম ট্যাক্টফুলি এগোতে হবে এবং বিবাহের নেগেটিভিটি অবশ্যই অফ করা প্রয়োজন। আমি আবার বলছি, যদি প্রেম করে বিবাহ করো তাহলে তোমার যে গ্রহের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকেও অফ করতে হবে এবং তোমার প্রেমিকেরও গ্রহের নেগেটিভিটিকে অফ করতে হবে। যদি এখনো কোনো প্রেম না থাকে তাহলে কিন্তু প্রেম করতে যেও না। বিবাহিত জীবন বৃহস্পতি মারাত্মক নেগেটিভ ভাবে রয়েছে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তোমার জীবনে তুমি যে কাজ করবে, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবে, সেটা কিন্তু মাটির প্রোডাক্ট নয়, মানে বায়ুতে চলাচল করার প্রোডাক্ট, এটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তুমি এমন তোমার ব্যক্তিগত জীবন, কখনো একটা ঘর, সেই ঘরেই 365 দিন কাটাচ্ছি, সন্তান মানুষ করছি, সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। দেশ থেকে দেশান্তর, মানে এক স্থান থেকে আরেক স্থানে মানে ঘুরি বেড়ানোর জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক মিসইউজ, অর্থের জায়গাটাকে মিসইউজ করে ফেলার জায়গা বা সঞ্চয়ের জায়গাটাকে সঠিক মতন স্থিতিশীল না করার জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। একদম বাচ্চা মেয়ে তুমি, একদম বাচ্চা মেয়ে তুমি। সুতরাং এই নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়াটাই স্বাভাবিক। এখনো তোমার মধ্যে সেই ম্যাচুরিটি না আসাটাই স্বাভাবিক, তবে জীবনে অনেক উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমি যেটা বলবো, নেগেটিভিটিকে অফ করে, এটা সম্পূর্ণ তোমার এবং তোমার গার্জেনদের উপর নির্ভর করছে যে এই যে অসমাপ্ত থেকে যাওয়ার যে জায়গাটা যে কোনো ক্ষেত্রে, সেই নেগেটিভিটিকে অফ করে শিক্ষাটাকে সমাপ্ত করো এবং তারপর নেগেটিভিটিকে অফ করে যেই স্বপ্নটা তুমি দেখছো, জেগে জেগে যে স্বপ্নটা তুমি দেখছো, সেই স্বপ্নের উপযুক্ত তোমাকে অবশ্যই হতে হবে। এবং যখন তুমি তোমার জীবনে চলবে, আস্তে আস্তে এগিয়ে যাবে,
তখন তুমি নিজেই বুঝতে পারবে গুরুর ভীষণ প্রয়োজন হয়, গুরু টিচার পথপ্রদর্শকের ভীষণ প্রয়োজন হয়। তুমি যদি আমার কাছে নিজেকে স্যারেন্ডার করতে পারো, কেননা রেমিডি আমি ফেরি করি না, রেমিডি আমি যাকে তাকে দিই না। আমি বিশ্বাসের বসে মানুষের ওই যে বললাম বাইরের দুর্বলতার, তাই জন্য আমি আহারে রেমিডিটা দিই। তারপরে দেখেছি রেমিডিটা নিয়েছি বিড়াল হয়ে, তারপরে 6 মাস পর কি হলো, রেমিডিটা নিয়েছি। ওরকম করে কিছু হয় না। রেমিডিটা তখনই আমি এবার থেকে দেব ঠিক করেছি যখন লিখিত গ্যারেন্টি দেবে আপনার কাছে আমি নিজেকে সারেন্ডার করলাম তবে। এই হচ্ছে যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নের উত্তর আমি দিলাম। এর পরেও তোমার বা তোমার অভিভাবকের যদি কোনো প্রশ্ন থাকে, যখন প্রেডিকশনটা শুনবে তার 24 ঘন্টার মধ্যে 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেব। কিন্তু আমি বিশ্বাস করি, আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে, তুমি তোমার কর্মজীবন নিয়ে অত্যন্ত সিরিয়াস। তুমি কিন্তু সিরিয়াস মেয়ে, খুব সুন্দর মনের, নরম মনের, হ্যাঁ কি হয় দুর্বল মনের মানুষ বাইরেটা দেখেই বিশ্বাস করে ফেলছি, তার মানে কতটা পবিত্র তুমি সেই ধরনের। কিন্তু তোমার এই যে কর্মের জায়গা, ব্যক্তিগত জীবনের জায়গা বা আলটিমেট সফলতার জায়গায় তুমি অত্যন্ত কসাস এবং কনসাস। তুমি নিশ্চয়ই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার আগে রেমিডিটার যে ম্যাজিক নয়, রেমিডিটা যে জাদু করে দেবে না, রেমিডিটা যে অলৌকিক কোনো কিছু নয়। রেমিডি মানে গ্রহের নেগেটিভিটিকে অফ করা এবং তারপর স্যারের কথা মতন চলতে হবে। এই যে প্রসিডিওর, এই যে পদ্ধতি প্রক্রিয়া, এটাকে যদি তুমি মেনে নিতে পারো তাহলে আমি অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই দেব। রেমিডিয়াল প্রসেস মানে রেমিডি দেব, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই তুমি অবশ্যই করো। জীবনে অনেক উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রেখো, যে আমাদের যে গুপ্ত শত্রু, কোন রেমিডির দ্বারা কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাকে অফ করা সম্ভব হয় না। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই মানে হচ্ছে গুপ্ত শত্রু যাতে তোমার কোনো ক্ষতি না করতে পারে। আর এই যে ওয়েস্ট অফ মানি, তুমি কিন্তু মানে একটুখানি অর্থ যখন খরচ করবে একটু কন্ট্রোল করে খরচা করতে হবে, অতিরিক্ত খরচা করে ফেলার জায়গা। এই যে অতিরিক্ত খরচা করে ফেলার যে জায়গাটা, 6395 কানেকশন, দেখা যাচ্ছে তুমি কিন্তু অতিরিক্ত খরচা করবো বলে করো না। দেখা গেল একটা জিনিস পছন্দ হয়ে গেল, সেই জায়গাটা সেইটাকে নিয়ে নিলাম। এমন নয় বেহিসাবি খরচ করার জন্য করছো, তা নয়। কিন্তু দেখবে তুমি অর্থটাকে ধরে রাখতে পারবে না, যেহেতু সেকেন্ড হাউসে কেতু বসে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে, এই জায়গাটাও কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে কখনো সম্ভব নয়। এটা আমি বারবার ধরে বলেছি। তাহলে কি করতে হবে, সোর্স অফ ইনকামটাকে আরো বাড়িয়ে দিতে হবে, যাতে আমার 500 টাকার জামা পছন্দ না হয়, যাতে 5000 টাকার জামা পছন্দ হলে সেই জামাটা নিতে পারি। কিন্তু যখন আমার একটা লিমিট, একটা ইনকাম থাকবে, তখন 5000 টাকার জামাটা পছন্দ হলে আমি নিতে পারবো না। তুমি চুজি এবং তোমার পছন্দ হচ্ছে, পছন্দ যেটা হবে সেটা তোমার চাই, এরকম একটা মানসিকতা রয়েছে। এবং একটা গ্লোরি ব্যাপার তো তোমার মধ্যে রয়েছে। হ্যাঁ, একটা সুন্দর পরিবেশ, সুন্দর জামা কাপড়, সবসময় যে ব্র্যান্ডেড তা নয়, কিন্তু একটা পছন্দ যেটা হচ্ছে সেটা আমার চাই। যে কোনো জিনিস পেলাম, যে কোনো জিনিস পরে নিলাম, সেই ধরনের তুমি নয়, এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমি একদম ক্লিয়ার করে দিলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করো। যদি কোনো রেমিডির ব্যাপারেও প্রশ্ন থাকে সেটাও কিন্তু 9903136903 তে অবশ্যই করো। আর অবশ্যই মাথায় রেখো, আমি বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমি আউট অফ স্টেট ছিলাম, আমি বাইরে ছিলাম, তাই জন্য আমি কোনো উত্তর দিইনি। কিন্তু কয়েকদিন ধরে দেখতে চাইছি, গুড মর্নিং গুরুজি, গুড মর্নিং বাবা। আমি আবার বলছি যে টিচার, পথপ্রদর্শক সেই অর্থে যদি গুরু হয় তাহলে আমি গুরু, আদারওয়াইজ আমি কোনো বাবাজিও নয়, কোনো মিরাকেল পার্সনও নয়, কোনো ঈশ্বর প্রদত্ত মানুষও নয়। ঈশ্বর মানে গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস। তা যদি হয় তাহলে সেই ঈশ্বরকে আমি আমার শরীরের মধ্যে ধারণ করে চলি। আমি একজন অত্যধিক সাধারণ মানুষ যে পড়াশোনা করি, এবং আমি পড়াশোনার মধ্যে দিয়ে, অ্যাস্ট্রোলজিটার মধ্যে দিয়ে আমি যে কাজটা করি সেই কাজটাকে সঠিক মতন করার চেষ্টা করি, যাতে আমার কাছে যারা আসছে তারা কোনো রকমের হতাশগ্রস্ত না হয়। এবং তাদেরকে তাই জন্য অ্যাস্ট্রোলজির সঠিক যে পন্থা,
অ্যাস্ট্রোলজির সঠিক যে ইমপ্লিমেন্টেশন, অ্যাস্ট্রোলজিটা কতটা সঠিক সেটাকে আমি বারবার ধরে বুঝিয়ে দিই, যাতে ওই যজ্ঞ করছি, রেমিডি অফ, আমার মঙ্গল অফ হয়ে গেল, হ্যাঁ হনুমানজির পুজো দিচ্ছি, মঙ্গল অফ হয়ে গেল, কখনো সেইভাবে অফ হয় না। স্পিরিচুয়ালিটি আলাদা জায়গায়, পুজো আলাদা জায়গায়, আর গ্রহের নেগেটিভিটি অফ করাটা আলাদা জায়গায়। কিন্তু গ্রহের নেগেটিভিটি অফ করা মানে গ্রহের নেগেটিভিটি অফ করলাম আর আমি অটোমেটিকলি সবকিছু পেয়ে গেলাম, কখনোই সেটা সম্ভব নয়। শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী পরিশেষে একবার জানাই, যার অর্থ হচ্ছে তিনি বিশ্বকে বলেছিলেন, বিশ্ব যখন বলেছিলেন যে আপনি ঈশ্বর, আপনি চাইলে এক মুহূর্তের মধ্যে সব যুদ্ধ থামিয়ে দিতে পারেন, এত হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য মারা যাচ্ছে, রক্তের স্রোত, রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে, এটাকে আপনি থামিয়ে দিতে পারেন, তাহলে থামাচ্ছেন না কেন ঈশ্বর? তখন তিনি বলেছিলেন, ধৃত্য দুর্বাত্তাস্তি অত্যিত্রায় প্রতিকার প্রাপ্য প্রকৃতা নৈরত্যং নৃতি রক্ষা নৃত্যে উরাক্তে চাইয়ে তৎকৃতা পারি না। ব্যক্তিগত জীবন, সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু পরিবর্তিত হয় কেবল কর্মের মধ্যে দিয়ে, এমনি কোনো কিছুই পরিবর্তন করা যায় না। আজকের মতন এইটুকুই, নমস্কার।